হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 1 নম্বর সেট আছে, এটা কান্দিরাজ হাই স্কুল এইচএস এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক করবে। তো এখানে একের এক দাগে আছে যে 15 কিগ্রা চালের দাম 390 টাকা হলে 17 কিগ্রা চালের দাম কত। তাহলে অঙ্কগুলো এভাবে শুরু করব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে চালের পরিমাণ কিগ্রাতে দেওয়া আছে। তারপরে চালের দাম টাকাতে দেওয়া আছে। তাহলে চালের পরিমাণ 15 কিগ্রা চালের দাম এখানে আছে 390 টাকা। 17 কিগ্রা চালের দাম এখানে কত সেটা বের করতে হবে। তো এখানে আমরা জানি যে চালের পরিমাণ যদি বাড়ে চালের দাম বাড়বে, চালের পরিমাণ কমলে চালের দাম কমবে। তাহলে এখানে চালের পরিমাণের সাথে চালের পরিমাণ ও চালের দাম সমানুপাতিক। চালের পরিমাণের সাথে চালের দাম সমানুপাতিক। অতএব 15:17 সমানুপাত 390:x। তাহলে এখান থেকে যদি লিখি 15/17 সমান 390/x, ঠিক আছে। তাহলে x এর মান বের করতে হলে বজ্রগুণ করতে হবে। এখানে 15x ইজ ইকুয়াল টু 17 ইন্টু 390, বা x সমান 17 ইন্টু 390, তাকে 15 দিয়ে ভাগ। 3 দিয়ে কাটাকুটি করলে 3×5 15, আর 3 দিয়ে কাটাকুটি করলে 3 1 3, 3 3 9, 3 3 39। এখন 5 দিয়ে 130কে ভাগ করে দেখি কত আসছে। 5 2 10, 5 6 30, তাহলে 26 এলো। 26 আর 17 গুণ করতে হবে। 26, 6 7 42, 2 হাতে 4, 7 2 14, 14 আর 4 18, তাহলে সমান 4 4 2। অতএব 17 কিগ্রা চালের দাম সমান 442 টাকা। এরপর 1 2 আছে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। জলের মোট পরিমাণে হাইড্রোজেন শতকরা কত আছে। তাহলে এখানে যে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত দেওয়া আছে, এখান থেকে কত অংশ হাইড্রোজেন আছে সেটা পাবো, আর অংশকে 100 দিয়ে গুণ করলে আমরা শতকরা অংশ পাবো বা কত পার্সেন্ট হাইড্রোজেন আছে সেটা পাবো। তো এখানে প্রথম লিখে নিতে হবে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত। হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত সমান 2:1। হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। তাহলে হাইড্রোজেন শতকরা কত আছে এটা বের করতে হবে। অতএব হাইড্রোজেনের আনুপাতিক ভাগার হাইড্রোজেনের আনুপাতিক
তাহলে মোট আছে হাইড্রোজেনের দিকে 2, অক্সিজেনের দিকে 1, তাহলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হবে 2 এবং 2 আর 1 যোগ করতে হবে, অর্থাৎ 2/3। অতএব হাইড্রোজেনের শতকরা অংশ এই আনুপাতিক ভাগারকে, এটা হলো অংশ, তো একে 100 দিয়ে গুণ করলে সেটা হবে শতকরা অংশ। হাইড্রোজেনের আনুপাতিক ভাগার না, হাইড্রোজেনের শতকরা অংশ সমান 2/3, তাকে 100 দিয়ে গুণ। তাহলে 200 তাকে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 6 18, 3 6 18 সমান 66/2/3। অতএব জলে 66/2/3% হাইড্রোজেন আছে। এক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে x² - x - 6। তাহলে 6কে ভেঙে 1 করতে হবে, তো x² এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করছি। তো এখানে যে 1 আছে x এর সহগ, 6কে ভেঙে 1 করতে হবে, তাহলে এটা 3 - 2 x - 6 সমান x² - 3 এর সাথে x গুণ, তাহলে 3x - a প্লাস 2 এর সাথে x গুণ, তাহলে 2x - 6। x কমন নিলে প্রথম দুটো পদ থেকে x - 3 থাকছে, এই দুটো পদ থেকে +2 কমন নিলে x - 3 থাকছে, তাহলে x - 3 কমন নিলাম, এখানে থাকবে x + 2। এরপরে 1/4, এখানে লসাগু ও গসাগু কত? তাহলে যে সংখ্যা দুটো দেওয়া আছে, প্রথম xy সমান x × y, তারপরটা আছে x² y², দুটো x দুটো y, তারপরটা আছে x³ y³ তিনটে x আর তিনটে y। অতএব তাহলে এখানে প্রথম লসাগু চেয়েছে, লসাগু সমান x এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে, তাহলে তিনটে নেব। লসাগুর ক্ষেত্রে বেশি সংখ্যক নিতে হবে, y একটা, দুটো আর তিনটে, তাহলে 3y নেব, সমান x³ y³ ও গসাগু সমান গসাগু এখানে x একটা, দুটো, এখানে একটা, তাহলে একটা নেব, y একটা, দুটো, একটা, তাহলে একটা নেব, সমান xy। তারপরে 5 আছে বিপ্রতীপ কোণ কাকে বলে? চিত্র সহ লেখো। এই কোণটাকে এই কোণে বিপ্রতীপ কোণ বলে, এই কোণটাকে এই কোণে বিপ্রতীপ কোণ বলে, অর্থাৎ বিপরীত দিকে অবস্থিত কোণ দুটিকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলা হয়। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত দিকের কোণ জোড়াকে
পরস্পরের বিপ্রতীপ কোণ বলা হয়। তারপরে আছে a কিউব মাইনাস বি কিউব এর সূত্র লেখো, 4ab এর সূত্র লেখো। a কিউব প্লাস বি কিউব এর দুখানা সূত্র আছে, একটা হলো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর একটা আছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আর 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দুইয়ের একে আছে চিনির মূল্য 25% বেড়েছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে? এটা হলো 2 এর 1। তাহলে চিনির মূল্য 25% কমলে, চিনির মূল্য 25% বৃদ্ধি পেলে পূর্বের চিনি বাবদ খরচ $100 হলে বর্তমান খরচ $125। তাহলে বর্তমান খরচ $125। তাহলে চিনির বাবদ খরচ অপরিবর্তিত রাখতে চিনি ব্যবহার কিন্তু এই $25 কমাতে হবে। চিনি বাবদ খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কমাতে হবে $25। তাহলে চিনি ব্যবহার $25 কমাতে হবে। যখন চিনির খরচ $125 মধ্যে $25 কমাতে হচ্ছে, তাহলে 1-কে কত কমাতে হবে আর $100 কত কমাতে হবে সেটা বের করতে হবে। অর্থাৎ $125 চিনির ব্যবহার কমাতে হয় $25। তাহলে শতকরা কত কমাতে হয় বলা আছে, $1 চিনির ব্যবহার কমাতে হয় $100 চিনির ব্যবহার কমাতে হয় সমান 25 × 100/125। 25 আর 125 কাটাকুটি করলে 5 25 সঙ্গে 125 আর 5 20 100 অর্থাৎ $20। তো এখানে প্রশ্ন ছিল কি যে চিনির মাসিক ব্যবহার পরিমাণ শতকরা কত কমাতে হবে। অতএব চিনির মাসিক ব্যবহার 20% কমাতে হবে। তারপরে 2 দাগে আছে, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে চিনি ও সিরাপের পরিমাণ সমান হবে। তাহলে এখানে কত অংশ তুলে নিতে হবে, এটা
এখানে এক্স ধরতে হবে, যে মনে করি শরবতের এক্স অংশ তুলে নিয়ে তার স্থলে সমপরিমাণ জল ঢালতে হবে। তাহলে আপাতত সিরাপ ও জলের আনুপাতিক ভাগার বের করে নিতে হবে। তারপরে এক্স অংশ তুলে নেওয়ার পরে সেই এক্স অংশে কতটা সিরাপ আর কতটা জল উঠে এলো সেটাও বের করে নিতে হবে। তারপরে সেখান থেকে আমরা কত অংশ তুলে নিলাম সেটা পেয়ে যাব। মনে করি শরবতের এক্স অংশ তুলে নিয়ে তার স্থলে সমপরিমাণ জল ঢালতে হবে। শরবতের সিরাপ ইস টু জল। এখন এখানে 5:2 অনুপাতে সিরাপ ও জল আছে, তাহলে 5:2। অতএব সিরাপের আনুপাতিক ভাগার পাঁচ সিরাপের জন্য 2 জলের জন্য, তাহলে 5/5 আর 2 মিলে 7, 5/7 ও জলের আনুপাতিক ভাগার সমান 2/7। এবার এক্স অংশ শরবতে কতটা সিরাপ আছে কতটা জল আছে বের করতে হবে। তাহলে এক্স অংশ শরবতে সিরাপের পরিমাণ সমান সিরাপের আনুপাতিক ভাগার 5/7, তাহলে 5/7 সঙ্গে এক্স গুণ করতে হবে, সমান 5x/7 অংশ। আর জলের পরিমাণ দুইয়ের 7 তার সাথে এক্স গুণ করতে হবে, সমান 2x/7 অংশ। তাহলে এক্স অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে এক্স অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে শরবতে সিরাপের পরিমাণ হবে শরবতের সিরাপের পরিমাণ প্রথমে আছে 5/7 অংশ, তার থেকে তুলে নেওয়া হলো 5/5x/7 অংশ। এটা সিরাপের পরিমাণ। 7 লসাগু 7, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 দিয়ে 5কে গুণ, তাহলে 5 মাইনাস এখানে 5x, এত অংশ। ও জলের পরিমাণ হবে বা জলের পরিমাণ হয় সমান 2/7, তার থেকে 2x/7 তুলে নিচ্ছি, আবার এক্স অংশ জল ঢালছি, তাহলে প্লাস এক্স করলাম। 7 এখানে 1, লসাগু 7, 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 2 এর সাথে 1 গুণ, 2 1কে 2, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 2xকে 1 দিয়ে গুণ 2x, 1 দিয়ে 7কে ভাগ করলে 7, 7 দিয়ে xকে গুণ, তাহলে 7x অংশ, সমান 2 মাইনাস 2x প্লাস 7x, তাহলে প্লাস 5x/7 অংশ। তাহলে এটা হলো জলের পরিমাণ। এখন প্রশ্নে বলা আছে কি এই সিরাপের পরিমাণ এবং জলের পরিমাণ সমান সমান হবে, তো প্রশ্ন অনুসারে এটা আর এটা সমান লিখব। এটা সিরাপের পরিমাণ আর এটা জলের পরিমাণ।
সিরাপের পরিমাণ আছে 5 - 5x বাই 7 এবং জলের পরিমাণ আছে 2 + 5x বাই 7। সাথে সাথে দুই দিকে যদি কেটে দিই তাহলে পাচ্ছি 5 - 5x সমান 2 + 5x -5x আছে, +5xকে বাদিকে আনলে আবার -5x হবে সমান 2, 5কে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে -5, -5 আর -5 মিলে হয়ে গেল -10x, এখানে হলো -3 বা x = -3/10, মাইনাস কেটে দিলাম সমান 3/10। অতএব শরবতের 3/10 অংশ তুলতে হবে। তারপর হচ্ছে একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পর এই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিনে নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে, ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হবে। তাহলে এখানে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো ছত্রিশ জন নাবিক। তাহলে প্রথম হবে নাবিক সংখ্যা, নাবিক সংখ্যা জন দিয়ে লেখা হয় নাবিক সংখ্যা। তারপরে আছে প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে। তাহলে খাবারের পরিমাণ যেটা আছে গ্রামে, আর সময় অর্থাৎ কতদিন চলবে সময়টা আছে দিনে। তো এখানে 36 জন নাবিক প্রতিদিন 850 গ্রাম, তাহলে নাবিকের এখানে হবে 36, এখানে 850 গ্রাম, তেরো দিন পর, আচ্ছা 25 দিন সময় লাগে, তাহলে 13 দিন পর আর কত সময় থাকে সেটা বের করে নিই। এখানে সময় হবে 25 - 13 সমান আর 12 দিনে চলবে সেই খাবার, 12 দিন চলবে। তাহলে এরপরে বলা আছে যে একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। তাহলে নাবিকের সংখ্যা এখন 36-এর সাথে 15 যোগ হয়ে গেল, তাহলে এটা হলো 51। নাবিকের সংখ্যা 51, নাবিককে উদ্ধার করলো, জাহাজটির গতিবেগ বাড়িয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। তাহলে এই সময়টা এবার 10 দিন। খাবারের পরিমাণ কি হবে? তাহলে এখানে খাবারের পরিমাণের সাথে নাবিক সংখ্যার সম্পর্ক এবং খাবারের পরিমাণের সাথে সময়ের সম্পর্ক বের করব। তো এই খাবারের পরিমাণ 850 গ্রাম আছে, এই 850 গ্রামের সাথে নাবিকের সংখ্যা দিয়ে একটা ভগ্নাংশ তৈরি হবে, সেটা গুণ করতে হবে, আর সময় দিয়ে একটা ভগ্নাংশ তৈরি হবে, সেটা গুণ করতে হবে। গুণ করলে আমরা কতটা করে খাবার খেতে হবে সেটা বের করতে পারবো। তাহলে নাবিকের সংখ্যার সাথে খাবারের পরিমাণের আমরা জানি যে নাবিকের সংখ্যা বাড়লে খাবার কম করে খেতে হবে, নাবিকের সংখ্যা কমলে খাবার বেশি করে খেতে পারবে। তাহলে বিপরীত সম্পর্ক। তাহলে নাবিকের সংখ্যার সাথে খাবারের পরিমাণ নাবিকের সংখ্যার সাথে খাবারের পরিমাণ ব্যস্তানুপাতি, অর্থাৎ নাবিক বাড়লে খাবার কমবে, নাবিক কমলে খাবার বাড়বে। তাহলে
এখানে নাবিক বেড়ে গেছে, এখানে নাবিকের সংখ্যা 36 ছিল 51 হয়েছে, নাবিকের সংখ্যা বেড়েছে, তাই ভগ্নাংশটি হবে, আচ্ছা নাবিকের সংখ্যা বেড়েছে তাহলে খাবার কম করে খেতে পারবে, অর্থাৎ ভগ্নাংশটি একের চেয়ে ছোটো হবে, তাহলে আগে 36 পরে 51, 36 উপরে পরে 51, এটা ভগ্নাংশটি, তাই ভগ্নাংশটি 36/51 হবে। আচ্ছা এবার খাবারের সাথে সময়ের যদি বেশি দিন সময় লাগাই তাহলে খাবার কম কম করে খেতে হবে, তা নাহলে তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। আর যদি সময় কমে যায়, খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, তাহলে খাবার তখন বেশি করে খেতে পারবে, অর্থাৎ সময়ের সাথে খাবারের পরিমাণের বিপরীত সম্পর্ক বা ব্যস্তানুপাতে আছে। তাহলে এখানে লিখব কি, এখানে লিখব সময়ের সাথে খাবারের পরিমাণের পরিমাণ ব্যস্তানুপাতি। তাহলে এখানে সময় 12 থেকে 10 হয়েছে, তাহলে এখানে সময় কমেছে, এখানে সময় কমেছে, তাই ভগ্নাংশটি 1 অপেক্ষা না, ভগ্নাংশটি এখানে সময় কমেছে, তাহলে সময় যদি কমে খাবারের পরিমাণ কিন্তু তখন বাড়বে, তাহলে ভগ্নাংশটি 12/10 হবে, 12/10 হবে। অতএব খাবারের পরিমাণ ছিল 850, তার সাথে গুণ করতে হবে 36/51, তার সাথে গুণ করতে হবে 12/10, এত গ্রাম। 17 দিয়ে কাটলে 3 × 51, 5 × 85, 10 দিয়ে কাটলে 5 × 10 = 50, 5 হলো, 3 3 × 12 = 36, তাহলে 5 × 12 = 60, 6 × 12 = 72, অর্থাৎ 720 গ্রাম। তো এখানে আছে কোচিন না, এখানে আছে তবে প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে, তাহলে অতএব প্রতিদিন 720 গ্রাম করে খাবার খেতে হবে, প্রতিদিন 720 গ্রাম করে খাবার খেতে হবে। এরপরে 2 এর 4, ও 2 এর 4 নেই, 3 এর 1, 3 এর 1 আছে উৎপাদকী বিশ্লেষণ, x² - 2x তাহলে x² হলো মাইনাস, এই যে 2 এর জায়গাতে আমরা লিখব কি a + b + a - b, b কেটে গেল সমান 2a, তাহলে 2 এর জায়গাতে লিখতে পারি this + this, 2 এর জায়গাতে, তাহলে 2 এর জায়গাতে লিখব a + b + a - b, তার সাথে x, ডান দিকে আছে a + b × a - b, তাহলে এটা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করছি, তাহলে মাঝের সহগ এটা একে ভেঙে নিলাম, আর এই a + b a - b পেলাম এইখান থেকে, তাহলে হলো x² মাইনাস x এর সাথে এটা গুণ, তাহলে a + b × x মাইনাস a প্লাস a মাইনাস a - b এর সাথে x প্লাস a + b × a - b, এই দুটো পদ থেকে x কমন যাবে, x কমন গেলে থাকছে x মাইনাস a + b, এই দুটো পদ থেকে a - b কমন যাবে, a - b কমন গেলে থাকবে x, মাইনাস কমন নিচে, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, a + b থাকবে সমান x - a + b কমন নিলাম, কমন নিলে এখানে x পড়ে থাকবে, এখানে a - b পড়ে থাকবে, x -
এ মাইনাস বি, তাহলে প্রথম ব্র্যাকেট ইউজ করলে এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ প্লাস বি। এটা উত্তর থেকে বিশ্লেষণ করতে হবে। এটা 3-2 2 ফার্স্ট ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 7। তাহলে 2 এই যে ব্র্যাকেটের মধ্যে আছে এ স্কোয়ার, একে এভাবে লিখতে পারি, আর 1/a স্কোয়ারকে 1/a তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 7। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুখানা সূত্র আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই সূত্রটা ব্যবহার করব। যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমি এখানে মাইনাস এ মাইনাস 1/a আনবো। 2 দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2ab মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 7। তাহলে 2 হলো, এ কেটে দিলাম, তাহলে 2 এ মাইনাস 1/a হোল স্কোয়ারের সাথে গুণ, প্লাস 2 দুগুণ 4 মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 7 সমান পেলাম 2 ইন্টু এ মাইনাস 1/a হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 1/a প্লাস 4 মাইনাস 7, এটা হলো মাইনাস 3। তাহলে আমরা চাইলে এটাকে এক্স ধরে নিতে পারি, 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস 3, এভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, বা এক্স না ধরে আমরা ডাইরেক্ট করতে পারি। তো এক্স না ধরেই করব, 2 ইন্টু 1 মাইনাস এ মাইনাস 1/a হোল স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6, 6কে ভেঙে আমাকে 1 করতে হবে, এখানে 1 সহগ আছে। তাহলে 3 দুগুণ 6 অর্থাৎ 3 মাইনাস 2 করলে 1 হয়, তার সাথে এ মাইনাস 1/a গুণ করতে হবে। তো সব কিছু যা ছিল লিখেছি, কেবল একের জায়গাতে 3 মাইনাস 2 বাড়তি লিখেছি। 2 ইন্টু এ মাইনাস 1/a হোল স্কোয়ার, 3-এর সাথে এ মাইনাস 1/a গুণ, তাহলে মাইনাস 3 ইন্টু এ মাইনাস 1/a মাইনাস এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 1/a মাইনাস 3। এই দুখানা পদ থেকে এ মাইনাস 1/a কমন নেব। কমন নিলে এখানে হোল স্কোয়ার যেহেতু আছে, তাহলে একটা এ মাইনাস 1/a থাকবে, 2 ইন্টু এ মাইনাস 1/a মাইনাস, এটা কমন নিচে যেহেতু 3 থাকবে কেবল, এই দুটো পদ থেকে প্লাস 1 কমন নেব, তো 2 ইন্টু এ মাইনাস 1/a মাইনাস 3। তাহলে 2 ইন্টু এ মাইনাস 1/a মাইনাস 3 দুই দিকে আছে, তাহলে এখান থেকে কমন নেব 2 ইন্টু এ মাইনাস 1/a মাইনাস 3। তাহলে পড়ে থাকছে এ মাইনাস 1/a প্লাস এখানে 1। তাহলে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, 2a মাইনাস 2/a মাইনাস 3, এখানে এ মাইনাস 1/a প্লাস 1। এখানে আছে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 9 এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8। এখানেও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো 8কে ভেঙে 9 করবো, 8 1 8, অর্থাৎ এখানে হবে 8 প্লাস 1 9 জায়গাতে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 8 প্লাস 1 এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8। তাহলে হলো এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 8-এর সাথে এটা 8 এক্স কিউব ওয়াই কিউব
মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8, এক্স কিউব ওয়াই কিউব কমন নেব, তাহলে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8, এই দুটো পদ থেকে 1 কমন নেব, তাহলে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8 একই আছে, তাহলে এক্স কিউব ওয়াই কিউব কমন নিলাম, মাইনাস 8 কমন নিলে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 1 থাকবে। তো এই পার্টটাকে এ কিউব মাইনাস বি কিউব, এখানে এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ভেঙে দেব, এক্স ওয়াই তার হোল কিউব মাইনাস 2 হোল কিউব, এক্স ওয়াই হোল কিউব মাইনাস 1 হোল কিউব। এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এর জন্য এখানে আবার লিখব যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এর ক্ষেত্রে এ মানে এক্স ওয়াই, বি এর জায়গাতে 2, এর ক্ষেত্রে বি এর জায়গাতে 1 আর এর জায়গাতে এক্স ওয়াই সমান এক্স ওয়াই মাইনাস 2, এটা হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 2 দুগুণ 4, এক্স ওয়াই মাইনাস 1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1xy 1 দেব না প্লাস 1। এখানে গসাগু নির্ণয় করো, প্রথম রাশি, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশিটা আছে, প্রথম রাশি সমান এ স্কোয়ার মাইনাস 1, লেখা যায় এ হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্বিতীয় রাশি আছে এ কিউব মাইনাস 1, এ কিউব মাইনাস 1 কিউব, এ কিউব মানে বি কিউবের সূত্রে ভাঙতে হবে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। আর তৃতীয় রাশি এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2, 2কে ভেঙে 1 করতে হবে, তাহলে এই পদটাকে ভাঙলে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস এ মাইনাস 2 প্লাস 2a মাইনাস এ মিলে এ হলো, তাহলে এ কমন নিলে এ প্লাস 2 মাইনাস 1 কমন নিলে এ প্লাস 2, এ প্লাস 2 কমন নিলে এ মাইনাস 1। তাহলে তিনখানা যে রাশি দেওয়া ছিল উৎপাদকে বিশ্লেষণ করা হলো, এখন গসাগু লিখতে হবে, অতএব নির্ণেয় গসাগু এ প্লাস 1 এ মাইনাস বি, ও এখানে এ প্লাস 1 এ মাইনাস 1 এ মাইনাস 1 এ মাইনাস 1 সব কটা রাশির মধ্যে আছে, তাহলে এই এ মাইনাস 1 হচ্ছে উত্তর। তারপরে 4 অথবা, এখানে দুখান রাশি দেওয়া আছে, এখানে গসাগু করতে হবে এই দুটো রাশি। তাহলে লিখব প্রথম রাশি আছে 2x ইন্টু এ মাইনাস এক্স হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ ইন্টু এক্স ইন্টু এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, এটা হলো প্রথম রাশি। এরপরে দ্বিতীয় রাশি
দ্বিতীয় রাশি সমান 4a² x a মাইনাস এক্স তার হোল কিউব সমান 2 × 2 × a × x ইন্টু a মাইনাস এক্স a মাইনাস এক্স a মাইনাস এক্স। তাহলে অতএব নির্ণয় গসাগু সবার মধ্যে যেটা কমন আছে, দুটো রাশিমালাতে যেটা কমন আছে সেটা নিতে হবে। 2 এখানে একটা, এখানে একটা, 2 একটা করে কমন আছে, এ এখানে একটা, এখানে দুটো, তাহলে একটা করে সবার মধ্যে আছে। এ নেব, এক্স এখানে একটা, এখানে একটা, এক্স নেব, এ মাইনাস এক্স এখানে দুটো, এ মাইনাস এক্স এখানে তিনটে, তাহলে অন্তত দুটো করে সবার মধ্যে আছে, তাহলে দুটো নেব। তো সমান 2ax ইন্টু a মাইনাস এক্স তার হোল স্কোয়ার। নেক্সট আছে লসাগু নির্ণয় করো। এখানে তিনখানা রাশিমালা দেওয়া আছে। 5 দাগ, প্রথম রাশি সমান, প্রথম রাশিতে আছে x⁴ প্লাস x² y² প্লাস y⁴। এটা x² তার হোল স্কোয়ার লিখলাম, এটা y² তার হোল স্কোয়ার লিখলাম, মাঝখানে 2ab, এখানে x² y² একটা ছিল, এখানে দুটো হয়ে গেছে, তাহলে একটা বিয়োগ করে দিতে হবে, সমান x² প্লাস y² তার হোল স্কোয়ার মাইনাস এটা xy তার হোল স্কোয়ার। তাহলে a² মাইনাস b² সূত্রে ভাঙতে হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b হলো ইন্টু a মাইনাস b, সাজিয়ে লিখলে পাই x² প্লাস xy প্লাস y², এখানে x² মাইনাস xy প্লাস y²। এটা প্রথম রাশি হলো। এরপর দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে x³ y প্লাস y⁴। তো y কমন নিলে x³ প্লাস y³ হচ্ছে y, এটা a³ প্লাস b³ সূত্রে ভেঙে দেব, a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। তাহলে দ্বিতীয় রাশি হলো। এরপরে তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে x² মাইনাস xy হোল কিউব। তো যদি x কমন নিই তাহলে x মাইনাস ওয়াই হোল কিউব, অর্থাৎ তিনখানা x আর x মাইনাস ওয়াই তিনখানা। তো অতএব নির্ণেয় লসাগু তো প্রথমে x তিনটে আছে, তারপরে ওয়াই একটা আছে, তাহলে লসাগুর ক্ষেত্রে সবার মধ্যে না হলেও নিতে হবে, তাহলে ওয়াই একটা আছে অর্থাৎ সর্বোচ্চটা নিতে হবে। তারপরে এক্স প্লাস ওয়াই একটা, এক্স প্লাস ওয়াই নেই, এক্স প্লাস ওয়াই নেই, তাহলে এক্স প্লাস ওয়াই নেব, এক্স মাইনাস ওয়াই তিনটে, নেব, x² প্লাস xy প্লাস y², আর আছে x² মাইনাস xy প্লাস y², এটা লেখা হয়ে গেছে। তো এখানে হলো x³ y ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব, তাহলে x² প্লাস xy প্লাস y² হলো x² মাইনাস xy প্লাস y² হলো। তারপর এখানে আছে সরলতম আকারে প্রকাশ করো।
তো আমি এটা লিখছি না, এর পরের লাইন থেকে লিখছি। বাই এখানে যে 3/x আছে, এটা 1/x 1/x 1/x, অর্থাৎ তিনখানা 1/x। তো 1/x মাইনাস 1/x মাইনাস a, তাহলে এখান থেকে একটা 1/x নিয়ে এর সাথে রাখলাম, আরেকটা 1/x নিয়ে এর সাথে রাখবো, প্লাস 1/x মাইনাস 1/x মাইনাস b প্লাস 1/x মাইনাস 1/x মাইনাস c। আপার পার্টে যা আছে তাই থাকবে, ওটা চেঞ্জ হবে না। লোয়ার পার্টে x ইন্টু এক্স মাইনাস এ লসাগু, তো x দিয়ে ভাগ করলে x মাইনাস এ থাকছে, x মাইনাস এর সাথে একের গুণ, এটা হলো x মাইনাস এ। x মাইনাস এ দিয়ে ভাগ করলে x মাইনাস এ কেটে যাচ্ছে, x থাকছে, x এর সাথে একের গুণ, তাহলে মাইনাস x। একইভাবে এখানে x ইন্টু এক্স মাইনাস বি, ওপরে হবে x মাইনাস বি মাইনাস এক্স, x ইন্টু এক্স মাইনাস সি, x মাইনাস সি মাইনাস এক্স। x x কেটে দিলাম, এখানে x x কেটে দিলাম, x x কেটে দিলাম, মাইনাস এ বাই মাইনাস এ বাই এক্স ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি বাই এক্স ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি বাই এক্স ইন্টু এক্স মাইনাস সি। সবার মধ্যে এক্স আছে, মাইনাস এক্স তাও, তাহলে 1 বাই মাইনাস এক্স কমন নিলাম। কমন নিলে এখানে থাকবে আচ্ছা মাইনাসটা কমন নেব না, মাইনাসটা বরং এর সাথে গুণ করে দিই। এখানে আছে এক্স মাইনাস এ, যদি তার সাথে মাইনাস গুণ করি তাহলে হয়ে যাবে মাইনাস এক্স প্লাস এ, আর ঘুরিয়ে লিখলে এ মাইনাস এক্স। অর্থাৎ এখানে 1/x কমন নিচ্ছি, মাইনাসটা এর সাথে গুণ করে দিলে এক্স মাইনাস এটা ঠিক এভাবে এ মাইনাস এক্স হয়ে যাবে। এ বাই এ মাইনাস এক্স প্লাস এখানে বি বাই বি মাইনাস এক্স প্লাস এখানে সি বাই সি মাইনাস এক্স। তাহলে ওপর নিচে একই, কেটে দিলাম, তাহলে সমান 1/1 মাইনাস 1/x সমান এক্স। পরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রমাণ করো একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ, প্রমাণ করো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুই জোড়া বিপ্রতীপ কোণ সৃষ্টি হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান, আর প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলি সমান হবে। তাহলে এক দাগেরটা তোমরা 147 পৃষ্ঠা, এটা উপপাদ্য নম্বর 8 তোমাদের টেক্সট বইতে 147 পৃষ্ঠাতে পাবে। 2 দাগেরটা আছে 75 পৃষ্ঠা উপপাদ্য 1, এবং 3-এরটা আছে 93 পৃষ্ঠা উপপাদ্য 6। আর প্রমাণ করে ত্রিভুজের বাহুগুলিকে ক্রমান্বয়ে বর্ধিত করলে যে তিনটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। তো এটা 149 পৃষ্ঠা, এটা প্রয়োগ 4। আর এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি 90 ডিগ্রি, ডি বিসি অতিভুজের উপর এমন একটি বিন্দু যে বিডি সমান এডি হয়, তবে প্রমাণ করো ডি বিসি এর মধ্যবিন্দু। এটা আমি এখানে করব।
8-এর 2। তাহলে এখানে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। তো খুব সুন্দর আঁকার দরকার নেই, হাতে যেরকম হয়, হাতে আঁকলে যতটুকু হয় ততটুকুই যথেষ্ট। এ না, এখানে এ, বি, এটা হলো সি। এখন বলা আছে বিসি এর উপরে ডি এমন একটা বিন্দু, যেন এডি আর বিডি সমান হয়। তাহলে এই বিন্দুটা মোটামুটি এরকম জায়গাতে আছে, ডি বিন্দু। এই এডি আর বিডি পরস্পর সমান। তাহলে এখন প্রমাণ করতে হবে ডি হলো বিসি এর মধ্যবিন্দু। তাহলে এখানে লিখে নিতে হবে যে এ বিসি সমকোণী ত্রিভুজের বিসি এর উপর ডি বিন্দু এমনভাবে অবস্থিত যে এডি সমান বিডি। প্রমাণ করতে হবে ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, তো কিছু অঙ্কন করে নিতে হবে। অঙ্কন বলতে ডি বিন্দু থেকে এসি বাহুর উপর একটা লম্ব টানতে হবে। এটা দিলাম পি। তাহলে ডি বিন্দু থেকে এসি বাহুর উপর ডিপি লম্ব টানা হলো। এবার প্রমাণ। তাহলে এবি এসির উপরে লম্ব, কারণ এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি। তাহলে এবি আর ডিপি এসি বাহুর উপর লম্ব, তাহলে এই বাহু দুটো সমান্তরাল। তো এখানে লিখব কি এবি লম্ব এসি ও ডিপি লম্ব এসি। তাহলে এসির উপর দুটো বাহু লম্ব, তাহলে অতএব এবি সমান্তরাল ডিপি। যেই সমান্তরাল বলতে পারলাম, তাহলে এই কোণ আর এই কোণ পরপর সমান হবে, কারণ এরা অনুরূপ কোণ। অতএব এখানকার এই কোণটার নাম এ বিডি। কোণ এ বিডি সমান কোণ, এটার নাম পিডিসি। এরা অনুরূপ কোণ। আচ্ছা, তাহলে এবার এই দুটো ত্রিভুজ পেয়েছি, এটা আর নিচেরটা। এই ত্রিভুজের নাম এডিপি, এর নাম সিডিপি। তাহলে ত্রিভুজ এডিপি ও ত্রিভুজ সিডিপি। তাহলে কি হবে, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো। সর্বসম দেখালে এই বাহু আর এই বাহু সমান, আবার এই বাহু এর সাথে সমান, তাহলে ডি বিসি এর মধ্যবিন্দু বলা যাবে। তাহলে প্রথম কাজ হবে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখানো। তাহলে এই দুটো ত্রিভুজের প্রথমে ডিপি সমান ডিপি, কারণ ডিপি এরও বাহু আবার ওই ত্রিভুজের বাহু, লিখব এটি সাধারণ বাহু। এটি সাধারণ বাহু। আচ্ছা, যেহেতু লম্ব টানা হয়েছে, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই দুটো কোণ সমান। এই কোণের নাম এপিডি, এর নাম সিপিডি। কোণ এপিডি সমান কোণ সিপিডি, কারণ উভয়েই 90 ডিগ্রি করে। তাহলে এই দুটো কোণ সমান হলো। এবার এই কোণটা, আচ্ছা, পিডি আর এবি সমান্তরাল, পিডি আর এবি সমান্তরাল। তাহলে এই কোণ এবং এই কোণ, এই দুটো হচ্ছে না, এই কোণ আর এই কোণ, এই কোণটা এবং এই কোণটা, এরা হচ্ছে একান্তর কোণ। এর নাম হচ্ছে বিএডি,
তাহলে এই কোণটার নাম, আচ্ছা এই ত্রিভুজটা আগে বলে নিই যে কোণ এডিপি সমান এই কোণটা, আর এই ত্রিভুজে এই কোণটা সমান। তার কারণ বলে দিচ্ছি, কোণ সিডিপি সমান, কারণ মানে যেহেতু এই এডিপি কোণটা অর্থাৎ এই কোণটা এর সাথে সমান, এই কোণটা এর সাথে সমান, এ আবার এর সাথে সমান, এ এর সাথে সমান, তাহলে এই কোণটা এডিপি কোণটা সমান বিএডি, বা এটা না লিখে একান্তর লিখি, একান্তর কোণ বিএডি, আর বিএডি কোণ সমান এবিডি সমান এই কোণটা। তাহলে কি হলো, এই কোণগুলো তাহলে আবার দেখে নাও, এই কোণটার এই কোণটা সমান, কারণ এই বাহু আর এই বাহু সমান বলে এটা সমান, আবার এই কোণটা এর সাথে সমান ছিল, তাহলে বলতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আবার এর সাথে সমান, তাহলে এই দুটো কোণ পরস্পর সমান, এখানে লিখে দিলাম। তাহলে অতএব ত্রিভুজ এডিপি সর্বসম ত্রিভুজ সিডিপি, যখনই সর্বসম অতএব বলা যায় যে এডি সমান অনুরূপ বাহু সিডি, এডি সমান সিডি। আবার প্রশ্নে বলা আছে যে এডি সমান বিডি বলা আছে, এডি সমান সিডি কিন্তু এডি সমান বিডি প্রশ্ন বলা আছে, তাহলে অতএব বলা যায় কি যে বিডি আর সিডি অর্থাৎ সিডি এবং বিডি পরপর সমান, তাই যদি হয় যে এটা আর এটা যদি সমান হয় তাহলে ডি বিসি এর মধ্যবিন্দু, অতএব ডি বিসি এর মধ্যবিন্দু। এখানে লিখতে হবে প্রমাণিত। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।